ইরানের পাল্টা হামলায় প্রকম্পিত ইসরায়েল, ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত বহু স্থাপনা। বাংকারে রাত কাটালেন নেতানিয়াহু, হামলা অব্যাহত রেখেছে তেল আবিবও। লম্বা ছুটি শেষ হচ্ছে আজ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীমুখী কর্মজীবী মানুষ। ট্রেন ও লঞ্চে যাত্রীর ভিড়, ফিরতি পথেও সড়কে গাড়ির চাপ। এবং শতাধিক মার্কিন পণ্যে ট্যারিফ ছাড় সরকারের, বছরে ২,০০০ কোটির বেশি রাজস্ব হারানোর শঙ্কা। বাড়তি শুল্ক এড়াতে ৫ জুলাইয়ের মধ্যে পোশাক রফতানির তোড়জোড়। সময় সংবাদের সঙ্গে আছি আমি আমিরুল ইসলাম আলিফ। ইসরায়েলের হামলার জবাবে শতাধিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। শুক্রবার রাতে বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে তেল আবিব, জেরুজালেম সহ বিভিন্ন শহর। অপারেশন ট্রু প্রমিস 3। এখন পর্যন্ত এ হামলায় ২ জন নিহতের খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল। আহত হয়েছেন অন্তত ৬০ জন। জনসাধারণকে বোমা নিরোধক আশ্রয় কেন্দ্র অবস্থান করতে বলেছে প্রশাসন। হামলার পরই প্রতিরক্ষা মন্ত্রীকে নিয়ে বাংকারে অবস্থান নেন বিনিয়ামিন নেতানিয়াহু। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে ইসরায়েলকে অন্ধকারে নিমজ্জিত করার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। রাত গড়াতেই তেল আবিব ও জেরুজালেমে বেজে ওঠে সাইরেন। মুহূর্তেই প্রতিরক্ষা মন্ত্রণালয়, অর্থনৈতিক কেন্দ্র, বিমান ঘাঁটি সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে ইরানের নিক্ষেপ করা শতাধিক ক্ষেপণাস্ত্র। সব মিলিয়ে অপারেশন ট্রু প্রমিস 3 নামে ১৫০'র বেশি স্থানে হামলা চালায় ইরান, যেটির তাণ্ডবে আশ্রয় শিবিরে থাকাটাও দুর্বিষহ হয়ে পড়ে ইসরায়েলিদের। যদিও যুক্তরাষ্ট্রের সহায়তায় বেশিরভাগ ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে তেল আবিব। শনিবার ভোরের দিকে ইরানের রাজধানী, আন্তর্জাতিক বিমানবন্দর সহ বেশ কয়েকটি স্থানে বিস্ফোরণের শব্দ শোনা যায়। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য, নতুন করে ইরানের পারমাণবিক স্থাপনা সহ বেশ কয়েকটি স্থানে হামলার পরিকল্পনা করছে নেতানিয়াহু প্রশাসন। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরই প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাৎজকে নিয়ে একটি বাংকারে যান নেতানিয়াহু। সেখানে মন্ত্রিসভা সদস্যদের সঙ্গে আলোচনার মাধ্যমে ইসরায়েলের প্রধানমন্ত্রী পরিস্থিতি পর্যালোচনা করেন বলে জানান এক কর্মকর্তা। এর আগে ভিডিও বার্তায় নেতানিয়াহু বলেন, শুধু পরমাণু কর্মসূচিই নয়, ইরানের বর্তমান প্রশাসনের নিপীড়নও ধ্বংস করতে চান। এ হামলার পর ইরানকে গোলাবর্ষণ বন্ধ করার আহ্বান জানায় জাতিসংঘ মহাসচিবের দপ্তর। এছাড়া ইউরোপীয় ইউনিয়নের প্রধান উর্সুলা ভন ডার লেয়েন বলেন, নিজেদের আত্মরক্ষার অধিকার আছে ইসরায়েলের। এদিকে রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া ভাষণে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, হামলা করে যুদ্ধের সূচনা করেছে তেল আবিব, এখন তাদের অন্ধকারে নিমজ্জিত করার পালা। নাদিম মারজান, সময় সংবাদ। এবার ইসরায়েল ইরান সবশেষ পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত জেনে নেব। দর্শক, আমরা জানি ইরান ইসরায়েল যে পারস্পরিক দ্বন্দ্ব চলছে, এই দ্বন্দ্বের মধ্যবর্তী সময়ে কিন্তু আজ সকাল থেকে ইরান যে হামলা চালিয়েছে ইসরায়েলের ওপর, তার পাল্টা জবাব কিন্তু ইসরায়েলও দেওয়া শুরু করেছে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ইরানের ওপর আবার হামলা চালিয়েছে ইসরায়েল, এবং এই ঘটনায় বেশ কিছু ড্রোন প্রতিহতের দাবি করেছে ইরান। এবং এই জায়গায় আমি জানিয়ে রাখতে চাই, ইসরায়েলের পক্ষ থেকে যে হামলা চালানো হচ্ছে, এটিকে কিন্তু ইসরায়েল দাবি করছে এটি তাদের আত্মরক্ষার অংশ। যদিও প্রথম হামলা কিন্তু ইসরায়েল করেছিল। এর প্রেক্ষাপট যদি আমি একটু সামান্য করে বর্ণনা করে নিতে চাই, শুরুতে ইসরায়েলের সঙ্গে ইরানের যে পারমাণবিক আলোচনা, যুক্তরাষ্ট্রের সঙ্গে ওমানের মধ্যস্থতায় যে পারমাণবিক আলোচনা চলছিল, সেই চলমান আলোচনার মধ্যেই কিন্তু হঠাৎ করে আন্তর্জাতিক পরমাণু সংস্থা থেকে জানানো হয় ইরান পরমাণু চুক্তি লঙ্ঘন করছে এবং পরমাণু চুক্তি ইস্যুতে অসহযোগিতামূলক আচরণ করার অভিযোগ করে। এবং এর সাথে সাথেই কিন্তু সেই জায়গায় ইসরায়েল হামলা চালায়। এবং এই হামলার পরিপ্রেক্ষিতে আমরা দেখে নেব সর্বোপরি আমাদের এই হামলার সবশেষ তথ্যগুলো আমরা একটু দেখে নিতে চাই। এই জায়গায় আমরা এ পর্যন্ত যে খবরগুলো আমরা পেয়েছি, সেই খবরের ভিত্তিতে আমরা এতটুকু জানি, ইসরায়েলের এক নারী নিহত হয়েছেন এবং বেশ কয়েকজন কিন্তু আহত হয়েছেন। ইরান ইসরায়েল সংঘাত নিয়ে ইতোমধ্যে জাতিসংঘ বেশ কয়েক দফায় উদ্বেগ জানিয়েছে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস তিনি কিন্তু জানিয়েছেন, উত্তেজনা দেখানোর সময় শেষ, এখন থামার পালা। তবে সে নিয়ে বর্তমানে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছেন তিনি। বিধ্বস্ত তেল আবিবের ধ্বংসস্তূপে এখনও বেশ কিছু ইসরায়েলি আটকা পড়ে আছে এবং তাদেরকে
ইরানকে কিন্তু উদ্ধার চেষ্টা চালানো হচ্ছে। এই জায়গায় আমি জানিয়ে রাখতে চাই, ইসরায়েলের পক্ষ থেকে কিন্তু বারবার জানানো হচ্ছে, ইসরায়েলের পক্ষ থেকে দাবি করা হচ্ছে হামলা তারা প্রতিহত করতে পেরেছে। যুক্তরাষ্ট্রের সহায়তায় হামলা প্রতিহতের দাবি করেছিলেন নেতানিয়াহু। অর্থাৎ তারা বরাবরের মতোই তাদের শক্তিমত্তার জানান দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন এবং এই জায়গায় তারা এখন কিছুক্ষণ আগেও সকালের দিকে তারা যখন সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছিল ইসরায়েলের জনসাধারণ যেন বোমা নিরোধক আশ্রয় কেন্দ্রে অবস্থান নেন। বর্তমানে মুহুর্মুহু আক্রমণ কিন্তু চালানো হচ্ছে ইসরায়েলের ওপর ইরানের পক্ষ থেকে, কিন্তু তারপরও তারা ঘোষণা করেছেন চাইলে জনগণ সেই বোমা নিরোধক আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে আসতে পারেন। অর্থাৎ তারা পরিস্থিতি স্বাভাবিক দেখানোর একটা চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এই জায়গায় আমরা আরও কিছু তথ্য জানিয়ে রাখতে চাই যে ইরান ইসরায়েলের যে সর্বোপরি যে আন্দোলন সংঘাত, এই সংঘাতের মধ্যবর্তী জায়গায় কিন্তু আয়াতুল্লাহ আলী খামেনি তিনি ঘোষণা করেছেন শুধু ইসরায়েল নয়, ইসরায়েলকে যারা সহায়তা করবে যে সমস্ত রাষ্ট্র, সে সমস্ত রাষ্ট্রও কিন্তু ইরানের পরবর্তী টার্গেট হতে যাচ্ছে। অর্থাৎ ইরানের পরবর্তী লক্ষ্য শুধুমাত্র ইসরায়েল নয়, বরং ইসরায়েলকে যারা সহায়তা করছে তারাও। এই জায়গায় আমি এর আগে যেমনটি বলেছিলাম, ইসরায়েলকে সহায়তা করা, যুক্তরাষ্ট্রের সহায়তায় কিন্তু ইসরায়েল এই হামলা প্রতিহত করার দাবি করেছিল। অর্থাৎ অভিযোগের তীর কিন্তু এই জায়গায় অবশ্যই যুক্তরাষ্ট্রের দিকে গিয়ে দাঁড়াচ্ছে। এবং সকাল থেকে আমরা মুহুর্মুহু যে উভয় পক্ষের মধ্যে হামলা প্রতিহত করার যে চেষ্টা, সেই জায়গায় কিন্তু আমরা যুক্তরাষ্ট্রের সহায়তার যে দাবি ইসরায়েলের পক্ষ থেকে করা হয়েছে, এই জায়গায় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কিন্তু সাংঘর্ষিক বক্তব্য এসেছে। সাংঘর্ষিক বক্তব্য বলতে প্রথম দিকে যুক্তরাষ্ট্র জানিয়েছিল এই হামলার ব্যাপারে, ইসরায়েল যে ইরানের উপর হামলা করেছে এই হামলার ব্যাপারে তারা সঠিক করে কিছু জানে না, অর্থাৎ তাদের অগোচরে হামলাটি চালানো হয়েছে। কিন্তু পরবর্তীতে আবার ডোনাল্ড ট্রাম্প তিনি কিন্তু দাবি করেছেন যে না, তিনি আগে থেকেই জানতেন। এবং এই জায়গায় আমরা এর আগেও যেমনটি বলেছি, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতি আমেরিকা ফার্স্ট নীতির প্রথম যে দফাটি ছিল যে তারা চান যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সারা বিশ্বে যে সংঘাত, সারা বিশ্বে যে যুদ্ধ, তারা সেটি বন্ধ করবেন। সেই জায়গায় কিন্তু ট্রাম্প মোটামুটিভাবে তিনি ব্যর্থ হয়েছেন। কেননা নতুন করে সংঘাত বন্ধ তো দূরের কথা, নতুন করে ইসরায়েল কিন্তু হামলা চালিয়েছে ইরানের ওপর, এবং শুধুমাত্র ইরানের ওপর হামলা চালিয়েই ক্ষান্ত হয়নি, ইরান পাল্টা হামলা চালিয়েছে। এবং আমরা সবশেষ তথ্য জেনেছি ইয়েমেনও কিন্তু ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালিয়েছে। এই যে পাল্টা হামলার মধ্য দিয়ে ট্রাম্পের যে সেই যুদ্ধ বন্ধের যে প্রচেষ্টা সেটি কিন্তু পুরোপুরি ব্যর্থ হয়ে গেছে। এবং এরপর থেকে কিন্তু ট্রাম্প জনসম্মুখ এড়িয়ে চলছেন, অর্থাৎ মোটামুটি লোকচক্ষুর আড়ালে চলে গেছেন। আমরা যদি আরও কিছু তথ্য জেনে নেই, সেই জায়গায় আমরা জানাতে পারবো যে ইরানের এই হামলার মধ্যেই, ইরান যে হামলা চালাচ্ছে এর মধ্যে কিন্তু ইসরায়েলের ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেন। যেমনটি আমি বললাম, ইরানে নতুন করে বেশ কয়েকটি স্থাপনা লক্ষ্য করে কিন্তু ইসরায়েল আবার পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। এবং এই জায়গায় তাদের মূল লক্ষ্য, যেমনটি নেতানিয়াহু এর আগেও বারবার উল্লেখ করেছেন, মধ্যপ্রাচ্যে পারমাণবিক শক্তির উত্থান তিনি হতে দেবেন না। এবং এই জন্যই কিন্তু ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে, সামরিক স্থাপনা লক্ষ্য করে বারবার তারা হামলা চালিয়ে যাচ্ছে। ইরানের এই মুহুর্মুহু হামলার যে অংশ, এই হামলার মধ্যেই কিন্তু আশ্রয় শিবির, অর্থাৎ যেমনটি আমি বলেছিলাম যে বোমা নিরোধক আশ্রয় শিবির, সেখান থেকে কিন্তু জনগণকে বের হওয়ার অনুমতি ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে দেওয়া হয়ে গেছে। এবং এই জায়গায় আমি জানিয়ে রাখতে চাই, ইসরায়েলের সাথে ইরানের যে দ্বন্দ্ব, এই দ্বন্দ্বের মধ্যে কিন্তু শুধুমাত্র এখন যে ইসরায়েল এবং ইরানের মধ্যেই যে সীমাবদ্ধ থাকবে এমনটি কিন্তু নয়। মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতির মধ্যে অস্থিতিশীল একটি অবস্থা তৈরি হয়ে যেতে পারে। এই যে অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে, এই অস্থিতিশীল অবস্থা রোধে বিভিন্ন বিশ্ব নেতারা কিন্তু বিভিন্নভাবে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে। আমরা এর আগে জানতে পেরেছি ইরানের পক্ষে অবস্থান নিয়েছে সৌদি আরব, ইরানের পক্ষে অবস্থান নিয়েছে ওমান, তারা কিন্তু উদ্বেগ জানিয়েছেন। একই সাথে আজকে সকালেও আমাদের কাছে আল জাজিরার রিপোর্ট এসেছে, যেখানে আমরা দেখেছি উত্তর কোরিয়ার পক্ষ থেকে কিন্তু ইরানকে সামরিক সহায়তা দেওয়ার একটি ঘোষণা এসেছে। অর্থাৎ সর্বোপরি মধ্যপ্রাচ্যের যে অস্থিতিশীল অবস্থা, সেই অস্থিতিশীল অবস্থা সহসাই থেমে যাওয়ার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না, বরং এই জায়গায় কিন্তু বেশ কিছু অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে। এই জায়গায় আমি একটু নতুন করে তথ্য জানিয়ে রাখতে চাই, ইসরায়েলের নিহত ব্যক্তির সংখ্যা কিন্তু বেড়ে দাঁড়িয়ে 3-এ গিয়ে দাঁড়িয়েছে। অর্থাৎ 3 জন ইসরায়েলি নিহত হয়েছেন এখন পর্যন্ত, এবং এই সংখ্যাটি কিন্তু ধীরে ধীরে বাড়ছে, আহতর সংখ্যাও কিন্তু ধীরে ধীরে বাড়ছে। এবং আমরা জানি যে যেমনটি আমরা বলেছিলাম, ধ্বংসস্তূপের নিচে যারা আটকা পড়ে আছেন তাদেরকে উদ্ধার করার চেষ্টা চলছে। উদ্ধারকৃতদের অবস্থা, অনেকের অবস্থা আশঙ্কাজনক, এবং সেই জায়গা থেকে মৃতের সংখ্যা কিন্তু বাড়তেই পারে, এমনটি আশঙ্কা কিন্তু উভয় পক্ষ থেকেই করা হচ্ছে। এই ছিল আপাতত আমাদের কাছে ইরান ইসরায়েল সংঘাত নিয়ে সবশেষ তথ্য। চলে যাব অন্য প্রসঙ্গে। ঈদের দীর্ঘ ছুটি শেষে রোববার খুলছে অফিস আদালত, তাই ইতোমধ্যে বিভিন্ন জেলা থেকে রাজধানীতে ফিরতে শুরু করেছে কর্মজীবী মানুষ। সকালে কমলাপুর রেল স্টেশনে আসা প্রতিটি ট্রেন ছিল প্রায় যাত্রীতে ঠাসা। তারা বলছেন এবার সরকারি ছুটি বেশি থাকায় অনেকটা স্বস্তি নিয়েই ফিরতে পেরেছেন। তবে বেসরকারি অনেক প্রতিষ্ঠানের কর্মীরা ঈদের ছুটি না পাওয়ায় অনেকে এখনও ঢাকা ছাড়ছেন।
ঢাকা ছেড়ে যাওয়া প্রতিটি ট্রেনই ছিল যাত্রীতে পরিপূর্ণ। একই চিত্র ছিল সদরঘাট লঞ্চ টার্মিনালেও। ভোর থেকে টার্মিনালে আসা লঞ্চ ছিল কানায় কানায় পূর্ণ। নির্বিঘ্নে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন তারা। পরিবারের সাথে সময় কাটিয়েছি, আর এখন ভার্সিটি খুলে গেছে, ক্লাস শুরু, পড়াশোনা শুরু, আবার ব্যস্তময় জীবন শুরু আর কি। কয়েকটা পর্যটক স্থান ঘুরে আসলাম, ঘুরে এখন অনেক ভালো লাগলো। এখন মনে করেন যে যার যার কর্মস্থলে এখন ছুটবো আর কি। না ভাড়া বেশি নেই না, এমনি কষ্ট হয়েছে আর কি, যাত্রী বেশি। এবারও ভালো ছিল। এবার ভেবেছিলাম যে আমরা একটু ভিড় হতে পারে বা হ্যাসেলে পড়তে পারি, বাট হয়নি, সব কিছু ঠিকঠাক ছিল। গতবার তুলনায় এবার খুব ভালো কাটছে আমাদের, আলহামদুলিল্লাহ। আর না কোনো হয়রানির ভিতরে ভোগান্তি পড়িনি, আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে আসছে আমরা লঞ্চে। ছুটি শেষে মানুষের রাজধানীতে ফেরার খবর জানাতে কমলাপুর রেল স্টেশনে আছেন সহকর্মী তোহা খান তামিম এবং চাঁদপুর লঞ্চ টার্মিনালে আছেন ফারুক আহমদ। সরাসরি শুরুতে যাচ্ছি তামিমের কাছে। ঈদুল আজহাতে প্রিয়জনের সাথে সুখস্মৃতি পেছনে ফেলে ব্যস্ততা আর বাস্তবতার দৌড়ের জন্য মানুষ রাজধানীতে ফিরছেন এবং আমরা লক্ষ্য করছি সকাল থেকে অনেকগুলো ট্রেন, বিশেষ করে চট্টগ্রাম এবং উত্তরবঙ্গের বিভিন্ন ট্রেন ইতিমধ্যে প্ল্যাটফর্মে চলে এসেছে এবং মানুষ যার যার যে গন্তব্য সেই গন্তব্যে চলে যাচ্ছেন। প্রিয়জনের সাথে বিভিন্ন ধরনের যেই তাদের সুখস্মৃতি এবং ঈদের সময় যে আনন্দ সময়, সে আনন্দ সময় কাটিয়ে তারা ব্যস্ত নগরীতে ফিরছেন। ছুটি আজকে শেষ হয়ে যাচ্ছে। আগামীকাল থেকে সরকারি বেসরকারি সকল অফিস আদালত সব কিছু খুলে যাবে। আবারও কিন্তু যেই আগের মতো ব্যস্ত জীবন, সে ব্যস্ত জীবনে অভ্যস্ত হয়ে পড়বেন মানুষ। সেই অভ্যস্ততায়, সেই বাস্তবতার কারণেই মানুষের রাজধানীতে ফেরা। এবং তাদের সাথে কথা বলেছিলাম, যাত্রীদের সাথে, তারা বলছেন যে ঠিক আগে তারা যখন গিয়েছেন, স্বস্তিতে গিয়েছেন, রেলপথে যে যাত্রী, সেই যাত্রাটা তাদের স্বস্তিকর ছিল। টিকিট কাটা থেকে শুরু করে জার্নি থেকে শুরু করে সব কিছু স্বস্তিদায়ক ছিল এবং যারা ফিরেছেন সেই ফেরার পথেও বেশ স্বস্তিদায়ক ছিল বলে তারা আমাদেরকে জানাচ্ছেন। অর্থাৎ এই যে রেলপথের যাত্রা এবং যারা সাধারণ মানুষ, তারা বলছেন যে দীর্ঘ ছুটি, অর্থাৎ দীর্ঘ 10 দিন ছুটি হওয়ার কারণে তারা ভেঙে ভেঙে এই যে ভ্রমণ, সেই ভ্রমণটা তারা করতে পেরেছেন। যে যার সুবিধা মতো আসতে পারছেন রাজধানীতে এবং ঠিক যখন তারা গিয়েছেন প্রিয়জনের কাছে ঈদ আনন্দ করার জন্য, ঠিক একইভাবে তারা কিন্তু একই নিয়মে তারা গিয়েছেন। তো আসার পথে তাদের কোনো ধরনের কোনো ঝুঁকি ঝামেলা এবং কোনো রকম ভোগান্তি ছাড়াই তারা আসতে পেরেছেন বলে তারা রেলওয়েকে ধন্যবাদ জানিয়েছেন। কেউ কেউ বলেছেন যে আসার পথে হয়তো অনেকে সিট পাননি, সেটিও বাস্তবতা রয়েছে। তারপরেও তারা বলেছেন যে দাঁড়িয়ে আসলেও মোটামুটিভাবে খুব যে ভিড়, অর্থাৎ গত কয়েক বছর ধরে আমরা লক্ষ্য করে থাকি যে ঈদের মধ্যে যে ভিড় থাকে অল্প ছুটি থাকার কারণে, সেটি কিন্তু তারা আসলে সেই অনুভব তারা করেননি, বরঞ্চ তারা স্বস্তি নিয়েই এই যে যাত্রা, সেই যাত্রাটি করতে পেরেছেন। তারা বারবার করে একটি কথা বলছেন যে গত কয়েকদিন ধরে যে এই যে ফিরতি পথের যাত্রা, বিশেষ করে রেলপথের যে যাত্রা ফিরতি পথে এবং ফিরতি পথের যাত্রায় আমরা প্রতিদিনই লক্ষ্য করছি যে খুব বেশি মানুষের ভিড় না থাকলেও ভেঙে ভেঙে মানুষ ঢাকায় ফিরছেন, ভেঙে ভেঙে মানুষ আসছেন। আজকে ফিরতি যাত্রার প্রায় 6ষ্ঠ দিন চলছে এবং আমরা লক্ষ্য করছি যে এই ফিরতি যাত্রার 6ষ্ঠ দিনে খুব যে ভিড়, অর্থাৎ আজকে শেষ দিন হওয়ায় ওইভাবেই রেলওয়ে কর্তৃপক্ষ কিন্তু আমাদেরকে বলেছিল যে প্রচণ্ড চাপ হওয়ার কথা ছিল, কিন্তু সেই চাপটি আসলে আমরা লক্ষ্য করছি না, যার দরুন ছুটি বেশি হওয়ার কারণে মানুষ ভেঙে ভেঙে আসছে এবং সুবিধা মতো অনুযায়ী ঢাকায় ফিরছেন বলে সেই চাপটিও কিন্তু কমে গেছে। তো সব মিলিয়ে বলা যায় যে বেশ কিছু ট্রেন উত্তরবঙ্গের থেকে চলে এসেছে। চট্টগ্রাম থেকে কিছুক্ষণ আগে একটি ট্রেন এসেছে যাত্রী বোঝাই করে। রংপুর এক্সপ্রেস কিছুক্ষণ আগে ভিড়েছে। তো এই ছিল রেলপথের যাত্রীদের খবর। আমরা এখন চলে যাব নৌপথের একটু খবর জানতে চলে যাব চাঁদপুরে। সেখানে আছেন লঞ্চঘাটে আমাদের সহকর্মী ফারুক। স্বজনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে আবারও কর্মস্থলে ফিরে যাচ্ছেন মানুষজন। তো এই মুহূর্তে আছি আমি চাঁদপুর লঞ্চ টার্মিনালে, যেখানে এখন যাত্রীবাহী লঞ্চ বগদাদিয়া 13-তে অবস্থান করছি। এটি কিছুক্ষণের মধ্যে রাজধানী সদরঘাটের উদ্দেশ্যে চাঁদপুর লঞ্চ টার্মিনাল ছেড়ে যাবে। আমরা সকাল থেকে লক্ষ্য করেছি যে চাঁদপুর লঞ্চ টার্মিনালে রাজধানীমুখী এবং অন্যান্য যে নৌপথগুলো আছে সেই মুখী চাঁদপুর থেকে ছেড়ে যাওয়া লঞ্চগুলোতে অনেকটা ভিড়। তবে ভিড় থাকলেও যাত্রীদের মধ্যে একটা স্বস্তি ছিল।
ছিল। আর কি বিষয় হলো যে আসলে চাঁদপুর থেকে ঢাকা বা অন্যান্য নৌপথে যে যাত্রীবাহী লঞ্চগুলো যাতায়াত করে থাকে সেগুলো আকারে বেশ বড়, সঙ্গত কারণে সেখানে একটা ভিড়ভাড়টা তেমন একটা থাকে না। আর প্রতি ঘন্টা চাইতো কম সময়, অর্থাৎ 8 ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে কিন্তু যাত্রীবাহী লঞ্চগুলো চাঁদপুর লঞ্চ টার্মিনাল ত্যাগ করে। টানা 10 দিনের এই যে মানুষের ছুটি ছিল, অর্থাৎ স্বজনদের সঙ্গে যে ঈদের আনন্দ ভাগাভাগি করা তাদের যে একটা মুহূর্ত ছিল, আসলে সেই মুহূর্তটির যখন ছেদ ঘটে তখন মানুষের মধ্যে এক ধরনের অস্বস্তি, অর্থাৎ একটা দুশ্চিন্তার চাপ থাকলেও কিন্তু সেটি আমরা দেখেছি সবার মধ্যে কিন্তু স্বস্তি আছে। অর্থাৎ মানুষ এই যে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছেন, গন্তব্যে যাচ্ছেন, মানুষের মধ্যে লঞ্চ রুটার একটা হুড়োহুড়ি আছে ঠিকই, কিন্তু লঞ্চ রুটার পরে কিন্তু মানুষের তার যে অবয়বটা, অর্থাৎ তার যে চেহারাটা, সেটা কিন্তু অনেকটা পরিবর্তন ঘটে যায়। তখন কিন্তু মানুষ কিন্তু নারীর টানে যে বাড়ি ফিরে আসা সেই চিত্রটি অনেকটা তারা কিন্তু মুহূর্তের মধ্যে ভুলে যাওয়ার চেষ্টা করে। এবং আমরা নানা বয়সী মানুষজন দেখছি, কেউ কিন্তু নিচে বসে আছে, কেউ উপরে বসে আছে, এবং এমন যাত্রী আছে যে আমরা বয়স্ক যাত্রীদের দেখেছি। এবং এই লঞ্চগুলোতে কিন্তু একটা নিরাপত্তা ব্যবস্থাও নিশ্চিত করা হয়েছে, সেখানে আনসার সদস্যরা তারা দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে আমরা আরেকটি বিষয় লক্ষ্য করেছি যে চাঁদপুর লঞ্চ টার্মিনাল BIWTA কর্তৃপক্ষ একটি নিয়ন্ত্রণ কক্ষ খুলেছে, এবং সেখানে কোস্ট গার্ড, নৌ পুলিশ, ফায়ার সার্ভিস, এমনকি জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা পর্যন্ত দায়িত্ব পালন করছেন। তো চাঁদপুর লঞ্চ টার্মিনাল থেকে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কর্মস্থলে ফেরা মানুষদের নিয়ে আমার কাছে যে তথ্য ছিল, তারপরে আমরা এখন চলে যাচ্ছি সিরাজগঞ্জে। সেখানে আছেন সহকর্মী রিঙ্কু কুন্ডু। ঈদের ছুটি যেহেতু শেষ, তাই আজকে কিন্তু আমরা দেখছি যে সিরাজগঞ্জ অর্থাৎ উত্তরবঙ্গের যে মহাসড়কটি রয়েছে, যমুনা পশ্চিম সংযোগ মহাসড়ক, সেই মহাসড়কে প্রচুর যাত্রী চাপ এবং যানবাহনের চাপ লক্ষ্য করছে। আমরা ভোর থেকে দেখছি যে যমুনা সেতুর পশ্চিম যে সংযোগ সড়কটি রয়েছে, পশ্চিম গোল চত্বর থেকে যে একদম পদ্মা পর্যন্ত, পদ্মার মোড় পর্যন্ত কিন্তু আমরা দেখছি যানবাহনের দীর্ঘ সারি রয়েছে, অনেকটা থেমে কিন্তু আসলে যানবাহন চলাচল করছে। আমরা দেখছিলাম, এবং আজকে যে আমরা যেটি দেখেছি যে যাত্রী চাপ কিন্তু অনেকটাই বেশি, এবং জেলা যত বাড়ছে যানবাহনের সংখ্যাও বাড়ছে, সে সঙ্গে যাত্রী চাপ বাড়ছে। এবং যাত্রীদের সাথে আমরা কথা বলে তারা যেটি জানিয়েছেন যে আজকে যেহেতু ছুটি শেষ হয়ে যাবে, সেই জন্য আজকে সবাই আসলে ফিরছে, কিন্তু যাত্রীদের তুলনায় যানবাহনের সংখ্যা কিন্তু অনেকটাই কম। এবং এই যানবাহনের সংখ্যা কম থাকার পাশাপাশি যাত্রীরা যেটি অভিযোগ করেছেন যে স্বাভাবিক সময় থেকে যে ভাড়া, আজকে কিন্তু ভাড়া অনেকটা আসলে বেশি চাচ্ছেন বাস থেকে। বাসের যারা কাউন্টার গুলো রয়েছে সেই টিকিট দেওয়া, কিন্তু যাত্রীবাহী বাসের যে দাঁড়িয়ে বা যে রাস্তার উপরে আসলে টিকিট গুলো দেওয়া হচ্ছে। তো এক কথা বলা যায় যে আমরা যেটি দেখেছি যে আজকে আসলে যানবাহনের চাপ অনেকটাই বাড়ছে, এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু আসলে সেই চাপটি আমরা আরো বেশি লক্ষ্য করছি, এবং ভাড়া নেওয়ার অভিযোগ যাত্রীরা জানিয়েছেন। সেই সাথে যে আমরা যেটি দেখছি জেলা অনেকটাই হিমশিম খেতে হচ্ছে তাদের, কারণ আমরা দেখি গত 2-3 দিনের তুলনায় কিন্তু আজকে যাত্রী এবং যানবাহন চাপ অনেকটাই বেশি। তো এই ছিল আমার কাছে উত্তরবঙ্গ মহাসড়ক থেকে ঈদ শেষে কর্মফেরা মানুষের সবশেষ খবর। ঈদের ছুটি শেষে রাজধানী মুখ মানুষের ফিরতি যাত্রার খবর জানাচ্ছিলেন সহকর্মীরা। সময় সংবাদে আরও থাকছে। কক্সবাজারের উখিয়া টেকনাফের ক্যাম্পে বন্ধ শিক্ষা কার্যক্রম, হুমকিতে লাখ লাখ রোহিঙ্গা শিশু, অপরাধে জড়ানোর শঙ্কা, ন্যায্যতার ভিত্তিতে সমাধান দাবি। 4 দিনের সফর শেষে লন্ডন থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল 9:45টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশে পৌঁছান তিনি। এ সফরে প্রখ্যাত নীতি গবেষণা প্রতিষ্ঠান চ্যাথাম হাউসের সংলাপে বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। সাক্ষাৎ করেন প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে। এছাড়া ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সঙ্গে সাক্ষাৎ এবং কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন। সফরের শেষ দিন শুক্রবার বৈঠক করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে। যুক্তরাষ্ট্রের বাড়তি শুল্কের চাপ মোকাবিলায় শতাধিক মার্কিন পণ্যে শুল্ক ছাড় দিচ্ছে সরকার। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মে একই সুবিধা দিতে হবে অন্য দেশগুলোকেও। সিপিডি বলছে, শীর্ষ 3 মার্কিন পণ্যে শূন্য শুল্কের সুবিধা অন্য দেশকেও দেওয়া হলে বছরে 2000 কোটি টাকার বেশি রাজস্ব হারাবে সরকার। শুভ খানের রিপোর্ট।
2024 সালে সর্ববৃহৎ রফতানি বাজার যুক্তরাষ্ট্রে প্রায় $840 কোটি পণ্য রফতানি করেছে বাংলাদেশ, যার মধ্যে তৈরি পোশাক থেকেই এসেছে $734 কোটি। এমন দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্কের মধ্যেই গেল 2রা এপ্রিল বাংলাদেশি পণ্যে নিয়ন্ত্রণমূলক শুল্ক আরোপের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র। বিপাকে পড়েন দেশীয় উদ্যোক্তারা। যদিও আমদানি রপ্তানি পার্থক্য কমানো সহ বেশ কিছু শর্তে 90 দিনের জন্য স্থগিত রাখা হয়েছে ওই সিদ্ধান্ত। সেই প্রক্রিয়ার অংশ হিসেবে 2025-26 অর্থবছরের প্রস্তাবিত বাজেটে সুতা, এলপিজির উপাদান, গ্যাস টারবাইন, স্পিনিং মিলের যন্ত্রাংশ সহ 110টি মার্কিন পণ্যের আমদানি শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেন অর্থ উপদেষ্টা। মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য সংলাপের প্রস্তুতির অংশ হিসেবে 110টি পণ্যের আমদানি শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার। এতে কাঁচামাল সহ বিভিন্ন পণ্য আমদানিতে ব্যয় কমায় সুবিধা পাওয়ার কথা বলছেন ব্যবসায়ীরা। কিছু জিনিস ইম্পোর্ট ওইসব দেশকে প্রায়োরিটি দিতে হবে যেসব দেশে আমাদের এক্সপোর্ট আমরা বাড়াতে পারবো। ইউএস কটন ইম্পোর্ট এবং ইউসেজ বাড়বে বাংলাদেশে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়মে মার্কিন পণ্যে দেওয়ার সুবিধা দিতে হবে অন্য দেশকেও। এনবিআর এর তথ্য 2024 সালে যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা $291 কোটি পণ্য থেকে সরকার শুল্ক পেয়েছে $18 কোটি। বিপরীতে $845 কোটি বাংলাদেশি পণ্য থেকে $127 কোটি শুল্ক আদায় করেছে যুক্তরাষ্ট্র। সিপিডি বলছে গত বছর আমদানি হওয়া মার্কিন স্ক্র্যাপ, এলপিজির উপাদান বিউটেন্স ও প্রোপেন থেকে $6.16 লাখ শুল্ক পাওয়া গেছে। এই 3 পণ্যের শুল্কমুক্ত সুবিধা অন্য দেশ পেলে বছরে 2000 কোটি টাকার বেশি রাজস্ব হারাবে সরকার। আপাতত এই যে শুল্কগুলো ছাড় দেওয়া হচ্ছে, তো সেই জায়গাতে আমি মনে করি যে এটা বাংলাদেশের অর্থনীতির জন্য উপকার নিয়ে আসবে, কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি একটা মুক্ত বাণিজ্য চুক্তি করতে হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে, এবং সেটা যদি হয় তাহলে সেক্ষেত্রে বড় আকারের রাজস্ব হারানোর কোনো ভয় আমাদের থাকবে না। কোস্টারিকা, বাহরাইন, জর্ডান সহ বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। ট্রাম্পের শুল্ক হার এড়িয়ে যুক্তরাষ্ট্রের বাজারে তৈরি পোশাক প্রবেশে এবার ভিন্ন কৌশল নিয়েছেন গার্মেন্টস মালিকরা। সম্প্রতি তৈরি করা সব পোশাক 5 জুলাইয়ের মধ্যে একসঙ্গে জাহাজে তুলে দেওয়ার চেষ্টা করছে প্রতিষ্ঠানগুলো। এরই মধ্যে পোশাক রফতানিতে অগ্রাধিকার ঘোষণা করেছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আশরাফুল আলম মামুনের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন কমল দে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের আদালতে গড়ালো এখনো কাটেনি জটিলতা। এর মধ্যে আগামী 9 জুলাই শেষ হচ্ছে পাল্টা শুল্ক স্থগিতের 3 মাস। আগে 15% শুল্ক আদায় হলো, এখন ঘোষণা করা হয়েছে 37%। এই অবস্থায় সাময়িক সময়ের জন্য হলো ট্রাম্পের ট্যারিফ এড়াতে ভিন্ন কৌশল নিয়েছেন বিদেশি ক্রেতারা। আমাদের বায়ার আমাদেরকে একটা টাইমলাইন দিয়ে দিয়েছে যে তোমরা এই আমাদের যে অর্ডারগুলি, বর্তমান অর্ডারগুলি এই 5 তারিখের আগে শিপমেন্ট করতে হবে। গার্মেন্টস ব্যবসায়ীরা বলছেন সম্প্রতি অর্ডার পাওয়া সব তৈরি পোশাক আগামী 5 জুলাইয়ের মধ্যে জাহাজে পাঠানোর কাজ শেষ করতে হবে। এমনকি গত 2 মাসে শুধু চট্টগ্রাম বন্দর দিয়ে 4 লাখের বেশি কন্টেনার ভর্তি কাঁচামাল পাঠিয়েছেন বিদেশি ক্রেতারা। এখনো বন্দরে পণ্যবাহী 40,000-এর বেশি কন্টেনার রয়েছে। কোনো ব্যবসার কিন্তু 35% প্রফিট হয় না, তাহলে সেটা যখন ওকে দিতে হবে, বায়ারকে দিতে হবে, না হলে আমাদের ম্যানুফ্যাকচারকে দিতে হবে, তাহলে সেটার থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তাড়াতাড়ি আপনার এক্সপোর্টটা করা অতীব জরুরি। তৈরি পোশাক রপ্তানিতে কাজ করে 21টি বেসরকারি অফডক। স্বাভাবিক সময়ে এসব অফডক গার্মেন্টস পণ্য বোঝাই 2000 কন্টেনার রপ্তানি করলেও সম্প্রতি তা 3000 ছাড়িয়ে গেছে। আমরা আগে 2000 থেকে 2200 টিউ তৈরি পোশাক জাহাজীকরণ করেছি, এখন করছি প্রায় 3000 থেকে 3500 টিউ। বিদেশি ক্রেতাদের চাহিদা অনুযায়ী বাড়তি শুল্ক ছাড়া পণ্য পাঠাতে বন্দরের সহযোগিতা চেয়েছেন ব্যবসায়ীরা। বিশেষ করে ঈদের বন্ধে বায়ার প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত কাঁচামাল আসতে থাকায় বন্দরে কন্টেনার জটের আশঙ্কা তৈরি হয়েছে। কাস্টমস এখানে যেন কোনো ধরনের আমাদের মাল শিপমেন্ট করতে বা মাল রিলিজ করতে যেন কোনো ধরনের জটিলতা সৃষ্টি না হয় আর কি। এই অবস্থায় গার্মেন্টস শিল্পের আমদানি করা কাঁচামালের ডেলিভারি দ্রুত করার পাশাপাশি পোশাক রপ্তানিতে অগ্রাধিকার ঘোষণা করেছে বন্দর কর্তৃপক্ষ। বন্দর থেকে যে তাদের লোডিংয়ের যে প্রায়োরিটিটা রয়েছে সেটাও আমরা প্রায়োরিটিটা দেওয়ার চেষ্টা করব, যাতে তাদের পণ্য সঠিক সময়ে তাদের কনসাইনির কাছে পৌঁছাতে পারে। 2024 সালে বাংলাদেশ থেকে প্রায় $836 কোটি তৈরি পোশাক আমদানি করেছে যুক্তরাষ্ট্র। আমদানি করা কাঁচামাল যেমন সরাসরি চলে যাচ্ছে গার্মেন্টস কারখানায়,
ঠিক তেমনি প্রস্তুতকৃত তৈরি পোশাক অফডক হয়ে উড়ে যাচ্ছে কন্টেনারে, আর এইসব কন্টেনার পাঠিয়ে দেওয়া হচ্ছে জাহাজে করে গন্তব্যে। চট্টগ্রামের এসআক ডিপো থেকে কমল দে, সময় সংবাদ। কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরগুলোতে হুমকির মুখে রোহিঙ্গা শিশুদের শিক্ষা। এরই মধ্যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে ক্যাম্পের সব শিক্ষা কার্যক্রম। ইউনিসেফ তহবিল সংকট বললেও হঠাৎ করে একযোগে ছাঁটাই করা স্থানীয় শিক্ষকদের দাবি এর পেছনে রয়েছে ষড়যন্ত্র। এমন প্রেক্ষাপটে ন্যায্যতার ভিত্তিতে সমস্যার সমাধান চায় শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় সুজাউদ্দিন রুবেলের রিপোর্ট। তহবিল সংকটে হঠাৎ একযুগে 1179 জন স্থানীয় শিক্ষককে চাকরি থেকে ছাঁটাই করা হয়। এতে কক্সবাজারের উখিয়া ও টেকনাফের আশ্রয় শিবিরে বন্ধ হয়ে গেছে ইউনিসেফ ও সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে পরিচালিত সব শিক্ষা কার্যক্রম। পড়াশোনা থেকে ছিটকে পড়েছে 2,30,000-এর বেশি রোহিঙ্গা শিশু। ইউনিসেফ আগেই সতর্ক করেছিল ক্যাম্প ভিত্তিক শিক্ষা কার্যক্রম মারাত্মক অর্থ সংকটে রয়েছে। রোহিঙ্গা শিশুদের পড়াশোনা বন্ধ হয়ে গেলে অপরাধে জড়িয়ে পড়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অভিভাবক ও রোহিঙ্গা শিক্ষকরা। স্কুল ধরি বন্ধ ভূমিকা বন্ধ যেটিকিলে আরাতন পয়েন্ট সাফ করে বরবাদ দেবে। যদি স্কুলিং খোলা থাকে হলে মা বাবা স্কুল আমাদের পয়েন্টিং করা দিয়ে হলে মগর আর মা বাবার তো কোনো চিন্তা না থাকে। রোহিঙ্গা আশ্রয় শিবিরে বর্তমানে শিক্ষার উপযোগী শিশু রয়েছে প্রায় 4 লাখ। এসব শিশুর শিক্ষাদানে নিয়োজিত 8,000-এর মতো শিক্ষকের মধ্যে প্রায় 3,000-ই স্থানীয় শিক্ষক। তাদের ছাঁটাই করে রোহিঙ্গা শিক্ষকদের বহাল রাখা হয়েছে। ছাঁটাই করা স্থানীয় শিক্ষকরা দাবি করছেন এর পেছনে ষড়যন্ত্র রয়েছে। একসাথে 1200 টিচার কি চাকরিচ্যুত, এটা আমি ষড়যন্ত্র হিসেবে মনে করতেছি। তারা হয়তো আমাদের স্থানীয়দেরকে ওখান থেকে কি আলাদা করে রোহিঙ্গাদেরকে দিয়ে কি করতে চাচ্ছে, আলাদা বা কোনো কিছু চিন্তা করতে চাচ্ছে। এই সংকটের দ্রুত সমাধান না হলে বাড়বে সামাজিক অস্থিরতা। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন বলছে ন্যায্যতার ভিত্তিতে সমস্যার সমাধানের চেষ্টা চলছে। ঢাকার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মন্ত্রণালয় সহ সবাইকে আমরা অবহিত করেছি। তো সবার চেষ্টা হচ্ছে যে এই বিষয়টি অ্যাড্রেস করে কিভাবে নিরসন করা যায়। একদিকে শিশুদের শিক্ষার অনিশ্চয়তা, অন্যদিকে স্থানীয়দের চাকরি হারানোর ক্ষোভ। দুই দিক থেকে পরিস্থিতি অস্থির হয়ে উঠছে। সংশ্লিষ্টরা বলছেন দ্রুত সিদ্ধান্ত না হলে পরিস্থিতি আরও জটিল হতে পারে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। দেখছেন সময় সংবাদ। ল্যান্ডিং গিয়ারে যান্ত্রিক ত্রুটির কারণেই বিধ্বস্ত হয়েছে বোয়িং 787 ড্রিমলাইনার। বৃহস্পতিবার ভারতের আহমেদাবাদে বিমান বিধ্বস্ত হওয়ার পর শুরু হওয়া তদন্তে উঠে এসেছে এমন তথ্য। সাবেক পাইলটরা বলছেন আহমেদাবাদের মেডিকেল কলেজে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি ঠিকমতো উড়তেই পারেনি। উড্ডয়নের পরও নেমে আসেনি চাকার খাঁচা, যা বড় ধরনের যান্ত্রিক ত্রুটির ইঙ্গিত দেয়। তাদের দাবি রক্ষণাবেক্ষণের অভাবেই দেখা দিয়েছে এই ভয়ানক বিপর্যয়। সংবাদ। হামজা সমিতের পর এবার বয়সভিত্তিক দলেও বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার অন্তর্ভুক্ত করার কথা ভাবছে বাফুফে। 3 জন ফুটবলারের সঙ্গে ইতোমধ্যে আলোচনা শুরু করেছে ফেডারেশন। এদিকে বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলার রবসন রবিনিও এবং জায়ান হাকিমের সঙ্গে আলোচনার খবরটিকে ভিত্তিহীন বলেছেন বাফুফে সহ সভাপতি ফাহাদ করিম। হামজা সমিতরা বদলে দিয়েছে দেশের ফুটবলের চিত্র। বাংলাদেশি বংশোদ্ভূত ইউরোপিয়ান অঞ্চলের এই ফুটবলারদের অন্তর্ভুক্তিতেই প্রাণবন্ত হয়ে উঠেছে ঝিমিয়ে পড়া ফুটবল পাড়া। মাঠমুখী হচ্ছেন দর্শকরাও। সিঙ্গাপুরের বিপক্ষে হারের পর ফুটবলারদের ওপর আস্থা হারাচ্ছেন না তারা। জাতীয় দলে বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের নিয়ে আসার সুফল পেতে শুরু করেছে দেশের ফুটবল। এবার একই পথে বয়সভিত্তিক দল নিয়েও পরিকল্পনা সাজাচ্ছে বাফুফে। আন্ডার 23-কে মাথায় রেখে আমি 3-4 জন প্লেয়ারের সাথে কথা বলা শুরু করলাম। তাদের প্যারেন্টস থেকে অলরেডি আমরা কনসেন্ট পেয়ে গিয়েছি, সো উইল স্টার্ট দ্যাট, বাট এখন জাস্ট শুরু হবে এখন ইনশাআল্লাহ। এদিকে বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে মধ্য মাঠে পারদর্শিতা দেখিয়েছে লাল সবুজ বাহিনী। তবে এই ম্যাচে ভালো মানের স্ট্রাইকারের অভাব টের পেয়েছে বাংলাদেশ। তাই এবার নতুন করে স্ট্রাইকারের খোঁজে বাফুফে। ইয়াং টিম থেকে যারা আছে ডেফিনেটলি সেখানে আমরা উইল লুক ফর দ্য বেস্ট স্ট্রাইকার্স। বাইরে থেকে যারা আসার চিন্তা ভাবনা করছে সেখানে যদি আমরা কাউকে পটেনশিয়াল দেখি তাদেরকেও আমরা ডাকবো ইনশাআল্লাহ। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের ব্যবস্থাপনায় সুনাম কুড়িয়েছে বাফুফে। তবে একটি উগ্রবাদী সমর্থক গোষ্ঠীর কর্মকাণ্ডে সুনাম ক্ষুণ্ণ হয়েছে। তাই অক্টোবর ম্যাচে বিশৃঙ্খলা এড়াতে আরও সতর্ক থাকবে ফেডারেশন।
যারাই যে কোনো ধরনের বিশৃঙ্খলা করবে ডেফিনেটলি উই উইল টেক অ্যাকশন এগেইনস্ট দেম, কোনো সন্দেহ নাই। অক্টোবর মাসে ডেফিনেটলি এই ধরনের কোনো রকম ঘটনা ঘটবে, সেটা আমাদের কাম্য নয়। এদিকে বসুন্ধরা কিংসের বিদেশি ফুটবলার রবসন রবিনিও এবং বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার জায়ান হাকিমের লাল সবুজ জার্সি গায়ে চাপানোর গুঞ্জন শোনা যাচ্ছে, তবে তাদের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলে জানিয়েছেন বাফুফে সহসভাপতি। ইটস অ্যান অ্যাবসলিউট ফেক নিউজ। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, ঢাকা। এবার ক্রিকেটের খবর। আগামী মাসে ক্যারিবীয় দ্বীপপুঞ্জে অনুষ্ঠেয় গ্লোবাল সুপার লিগে সাকিব আল হাসানকে দলে চান রংপুর রাইডার্স অধিনায়ক নুরুল হাসান সোহান। তবে চূড়ান্ত সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজির ওপরই ছেড়ে দিয়েছেন তিনি। শ্রীলঙ্কা সফরের কারণে এবার জিএসএল এ শিরোপা ধরে রাখার মিশনে ন্যাশনাল টিমের ক্রিকেটারদের পাবে না রংপুর। তাদের ছাড়াই পরিকল্পনা সাজাচ্ছেন সোহান। টাইগারদের সাবেক টি-20 অধিনায়ক আরও বলেন, বিদেশি ক্রিকেটারদের মাঝে বিপিএল নিয়ে দিনকে দিন অনীহা বাড়ছে। সাকিব আল হাসান জাতীয় দলের জার্সি আর গায়ে জড়াতে পারবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা থেকেই গেছে। তবে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে আবারও দেখা যাচ্ছে তাকে। কদিন আগে পাকিস্তান সুপার লিগ দিয়ে প্রতিযোগিতামূলক খেলায় ফিরেছেন, এবার গ্লোবাল সুপার লিগ ঘিরেও তাকে নিয়ে আলোচনা। শিরোপা ধরে রাখার মিশনে সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে স্কোয়াডে চান রংপুর রাইডার্স অধিনায়ক। অবভিয়াসলি দেখেন, সাকিব ভাই কোনো টিমে থাকলে সেই টিমটা অবশ্যই বেনিফিট পাবে, এটা স্বাভাবিক, কারণ ব্যাটিং বলেন, বোলিং ফিল্ডিং বলেন, সব দিক থেকে। বাট টু বি অনেস্ট, আমার কাছে মনে হয় যে এটা টিম ম্যানেজমেন্ট কল। এবার বাংলাদেশ জাতীয় দলের বর্তমান ক্রিকেটারদেরও পাবে না রাইডার্স। গায়ানায় 10 জুলাই পর্দা উঠবে জিএসএল এর, ফাইনাল 19 জুলাই। ওই সময় শ্রীলঙ্কা সফরে টি-20 সিরিজ নিয়ে ব্যস্ত থাকবে টাইগার ক্রিকেটাররা। 16 জুলাই শেষ হবে সিরিজ। শ্রীলঙ্কার বিপক্ষে টি-20 সিরিজের দল ঘোষণা হয়নি এখনো। তবে গতবার জিএসএল এ খেলা সৌম্য সরকার, রিশাদ হোসেন আর শেখ মেহেদির এবার ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এই ইভেন্টে খেলার সম্ভাবনা ক্ষীণ। দেশ ও বিদেশে ফ্র্যাঞ্চাইজি আসরে গেল কয়েক বছরে নেতৃত্ব দিয়ে প্রশংসা কুড়িয়েছেন সোহান। আন্তর্জাতিক ক্রিকেট আর জিএসএল এর সুবাদে অনেক বিদেশি ক্রিকেটারের সঙ্গেই কথা হয়েছে বিপিএল নিয়ে। নানা কারণে বাংলাদেশ প্রিমিয়ার লিগ যে ইমেজ সংকটে পড়েছে তা অকপটে স্বীকার করেন রাইডার্স অধিনায়ক। আমি যেহেতু এটার সাথে আছি, আমি জিনিসটা বললে হয়তো লজ্জাটা আরও বেশি লাগবে, বাট আমার কাছে মনে হয় যে সবাই এটা খুব ভালো মতোই বুঝতেছে। এই জিনিসগুলো গুছানোর অবশ্যই জায়গা আছে, ওই জায়গাতে আমাদের কাজ করা উচিত। টাইগারদের সাবেক টি-20 অধিনায়কের আশা, সংযুক্ত আরব আমিরাত আর পাকিস্তান সফরের তিক্ত অভিজ্ঞতা পেছনে ফেলে শিগগিরই ট্র্যাকে ফিরবে জাতীয় দল। মাকসুম আলম খান, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। ইরানের পাল্টা হামলায় প্রকম্পিত ইসরায়েল, ক্ষেপণাস্ত্রের আঘাতে বিধ্বস্ত বহু স্থাপনা, বাংকারে রাত কাটালেন নেতানিয়াহু, হামলা অব্যাহত রেখেছে তেল আবিবও। দিনাজপুরে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, প্রাণ গেল 5 জনের, আহত অন্তত 15। পদ্মা সেতুতে বাস ট্রাক সংঘর্ষে নিহত 2, আহত 12। এবং ঈদের লম্বা ছুটি শেষ হচ্ছে আজ। দেশের বিভিন্ন প্রান্ত থেকে রাজধানীমুখী কর্মজীবী মানুষ, ট্রেন ও লঞ্চে যাত্রীর ভিড়, ফিরতি পথেও সড়কে গাড়ির চাপ। এই ছিল সময় সংবাদে, সঙ্গে থাকুন সময়ের।